আমি দুদিন হলো ওই বাড়িতে গেছি। আজকে যদি উনি ওনার ছেলের দোষ দেখেন তাহলে তো ছেলে অ্যারেস্ট হয়ে যেতে পারে, ছেলে চাকরি নিয়ে টানাটানি হবে। কোন মা সেটা মেনে নেবে বলো তো? কোন মা সেটা চাইবে সেটা হোক? তুই যদি এখন সব ব্যাপারে এরম ভাবে ভাবতে চাস তাহলে তো মুশকিল আছে শিমুল। প্রত্যেকটা মানুষ আলাদা বিপাশাতি। আমার স্বামী যেমন একটা আলাদা মানুষ, আমার শাশুড়ি তেমন আলাদা একটা মানুষ। আমার শাশুড়ি মানুষটা পুরোটা খারাপ নয় গো, আমি বলছি তোমাদের, উল্টে মানুষটা ভালো। হয়তো অনেক জায়গায় ওনার অনেক লিমিটেশন আছে, কিন্তু তার মানে এটা নয় যে আমি সেই মানুষটার ক্ষতি চাইব। উনি জানো তো ওনার অনেক মনের কথা আমার সাথে শেয়ার করেছে। দেখো উনি তো চাইলে ওনার মনের কথাগুলো আমাকে নাই বলতে পারতেন। তাই আমি বলছি তোমাকে ম্যাডাম, আমার শাশুড়ির এগেনস্টে আমার কোনো কমপ্লেন নেই। আমার ননদ জানেন তো অটিস্টিক, বড্ড হেল্পলেস মেয়েটা, আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। আমার দেওর আর আমার স্বামী ছাড়া আমার কারোর এগেনস্টেই কোনো কমপ্লেন নেই। আপনি চিন্তা করবেন না, আমি আপনার স্বামী এবং দেওর দুজনকেই ডেকে পাঠাবো। আপনি ওদের শাস্তি দিন। দেখুন আমি বুঝে গেছি যে আমার স্বামীর সাথে আমার কোনোদিনও মনের মিল হবে না। আমি হয়তো ওর সাথে সংসার করতে পারবো না, ও বাড়িতে আমি আর থাকতে পারবো না, কিন্তু আমার না আর কোথাও যাওয়ার জায়গাও নেই। কেন? আপনার বাবা মা? আমার বাবা নেই, মা আছে, দাদাদের ওপর নির্ভরশীল। তাই মা কোনোভাবেই চায় না যে আমি বাপের বাড়ি গিয়ে থাকি। একবার চলে গিয়েছিলাম জানেন তো বাপের বাড়ি, আবার ফিরে আসতে হয়েছে। তাই সত্যি কথা বলতে কি ম্যাডাম, আমি আর এই নাটকটা রিপিট করতে চাই না। এবার যদি যাই একেবারেই যাব। আপনি জানেন তো যে আপনার শ্বশুরবাড়ির সাথে যদি আপনার মনোমালিন্য হয়, এমনকি আপনার স্বামীর সাথে যদি আপনার ডিভোর্স হয়েও যায়, তারপরেও কিন্তু আপনি শ্বশুরবাড়িতে থাকতে পারেন। এটা আপনার লিগ্যাল রাইট। জানি, কিন্তু দেখুন আমার স্বামীর সাথে যদি আমার ডিভোর্স হয়ে যায়, সে কিন্তু এক সপ্তাহের মধ্যে আবার দেখা দেখি শুরু করবে, সম্বন্ধ দেখবে, বিয়ে করবে আবার। ওই একই বাড়িতে আমি থাকবো, সেটা কি খুব সম্মানের হবে আপনি বলুন না? আমার চোখের সামনে তো বিয়ে করবে, সেটা কি খুব ভালো হবে? একই বাড়িতে আপনাকে সেপারেট থাকতে দিতে উনি বাধ্য। আদারওয়াইজ যদি আপনার ডিভোর্স হয়ে যায় তাহলে তো আপনার সেটেলমেন্ট হবে। আপনার ভরণ পোষণের দায়িত্ব ওনাকে নিতে হবে, আপনার থাকার ব্যবস্থাও ওনাকেই করতে হবে। এটা আপনার লিগ্যাল রাইট। যার সাথে মনের মিল নেই, শুধু বিয়ে হয়েছে বলে তার থেকে টাকা পয়সা আদায় করব, তার থেকে সমস্তটা নিয়ে নেব, আমি না সেরকম মানুষ নই। সেটা করতে আমার রুচিতে বাধে। ডিলেমা করেই তো আমাদের মেয়েদের সমস্যাটা যায় না কখনো। ছেলেরা বুঝতেই পারে না, ভাবে একদিন অত্যাচার সহ্য করতে পারবে না, চলে যাবে বাড়ি ছেড়ে, তারপর আবার কি আর একটা মেয়ে সর্বনাশ করবে। ম্যাডাম, ঠিক এই কারণেই আমি আপনার কাছে এসেছি। ব্যক্তিগত কোনো সুরাহার জন্য আপনার কাছে এসেছি তা কিন্তু নয়। আমি নিজেও জানি ম্যাডাম, ওই বাড়িতে আমি বেশি দিন থাকতে পারবো না। শুধু নিজেকে একটু গুছিয়ে নেওয়ার অপেক্ষা, তা না হলে না রাস্তায় গিয়ে দাঁড়াবো। আর আমি না এমন কিছু লেখাপড়াও করিনি, সাধারণভাবে গ্র্যাজুয়েশন পাশ করেছি। তাই কি করব বলুন তো? খুব যে একটা চাকরি বাকরি করতে পারবো তাও তো নয়। ও কিন্তু ভালো ডান্সার জানেন। তাই? তা আপনি যখন এত ভালো নাচতে পারেন, নাচটা এক্সপ্লোর করুন। কে প্ল্যাটফর্ম দেবে আমাদের? দেখুন, আমাদের এখানে কিন্তু মাঝে মাঝে ভালো ভালো প্রোগ্রাম হয়। যেটা থেকে এরকম কোনো প্রোগ্রাম হলে আমি আপনাকে ডাকবো। এই যে দিদিদের দেখছেন না, যারা আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে, ওরাও কিন্তু নানাভাবে এক্সপ্লয়েটেড। বিপাশাদি নয়, বিপাশাদি খুব সুখে আছে, বিপাশাদির বাড়িতে সবকিছু ঠিকঠাক। আমি বাকি দুজনের কথা বলছি, সুচরিতা দি আর শীর্ষা। ওদের দুজনের মতন অনেক কোয়ালিটি আছে। শীর্ষা চাকরি করে, ওর সমস্যা অতটা নেই। সুচরিতা দি কিন্তু খুব ভালো গান গায়, একেবারে প্রফেশনাল সিঙ্গারদের মতো। কিন্তু ওই যে স্বামীর একটা এক্সট্রা ম্যারিটাল আছে, অন্য জায়গায় থাকে। তাই শ্বশুর বাড়িতে অনেক কষ্টে মেয়েকে নিয়ে সবার মনোরঞ্জন করে দিন কাটা। অনেক ট্যালেন্ট এভাবে মরে যায়, জানেন তো? এরকম অভিজ্ঞতা না আমার কাজের সূত্রে আমাকে অনেকবার দেখতে হয়েছে। আমার জানা রইল, আমি আপনাদের পাশে আছি।
যে কথাটা বলছিলাম আপনাকে, আমি কিন্তু সত্যি সত্যি আমার জন্য আসিনি। আমি এসেছি ওই লোকটা যাতে ভবিষ্যতে আর কোনো মেয়েকে অত্যাচার করতে না পারে, এমনভাবে শাস্তি দেবেন ওকে। ওর স্কুলেও আমি গিয়েছি, হেড স্যারের সাথে কথা বলেছি। হেড স্যারও আমাকে বলেছেন যে যদি ভবিষ্যতে এরকম কোনো অন্যায় করে, এরকম অত্যাচার করে, তাহলে আমি যাতে ওনাকে জানাই। আমি তো জানি ও বাড়ির বড় ছেলে, আর ওর ভাই সে আরো বড় স্বার্থপর। ও অন্তত সংসারটা টানে। আজ যদিও চাকরি চলে যায়, আমার শাশুড়ি মা, আমার ননদটা না খেয়ে মরবে। সেই জন্য আমি আমার স্বামীর সেই ক্ষতিটা করতে চাই না। তবে আমি এটা চাই ওর এমন একটা শাস্তি হোক যাতে ভবিষ্যতে কোনো মেয়ের সাথেও এরকম না করতে পারে। আর তাছাড়া আপনিও নিশ্চয়ই জানেন এরা সাধারণভাবে খুবই ভীতু হয়, এদের মেরুদণ্ড বলে কিছুই থাকে না। আপনি ঠিকই বলেছেন, এই সমস্ত মানুষদের সত্যি মেরুদণ্ড বলে কিছু থাকে না। সত্যি খুব খারাপ লাগছে যে আপনি আমার জেলায় থাকেন আর আমার জেলায় থেকেও আপনাকে এইরকম ভাবে টর্চার্ড হতে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব আপনাকে এটার একটা সুরাহা দেওয়ার। একটা बात बोलबो मैडम, আপনি अगर শিমুল के कोनो काम देবেন, मतलब ওই ডান্স রিলেটেড কিছু या फिर কালচারাল कुछ भी। আমি দরকার হলে আমাদের একটা লোকাল কালচারাল কমিটি আছে, তো আমি ওনাকে তার মেম্বার করে দেব। বিভিন্ন জায়গায় আমি ডান্স পারফরমেন্সের জন্য ওনাকে রেকমেন্ড করব। তবে হ্যাঁ, এতে যে প্রচুর উনি আর্ন করতে পারবেন তা কিন্তু নয়। তবে হ্যাঁ, আপনি যদি ভালো পারফর্ম করতে পারেন তাতে কিন্তু আপনার একটা পরিচিতি হবে। এই পরিচিতিটা কিন্তু খুব ম্যাটার করে, জানেন তো। একটা জায়গায় ভালো করে পারফর্ম করলে সেখান থেকে আপনি আরো 10টা জায়গায় ডাক পাবেন। নাচ ওই বাড়িতে থেকে তো নাচা সম্ভবই নয় ওর পক্ষে। সামান্য নাচ দেখতে যেতে দেয় না। এই তো কিছুদিন আগে আমাদের ফাংশনে নাচ করেছিল, সেই নিয়ে বাড়িতে কি অশান্তি। সেই ফাইটটা তো ওকেই করতে হবে। আমি ওটাতে আর ভয় পাই না। আমি যতটুকু জানি তাই দিয়ে নিজেকে মেরে ধরবো। বলছি ম্যাডাম, সুচরিতাদিরও যদি একটু গানের কিছু ব্যবস্থা করা যেতে পারে। হ্যাঁ, আমরা কবি কবি থোড়া বহুত রেসেল ভি করি। তো ভালো, তো আপনারা একটা কাজ করুন না, আপনারা 4 জনে মিলে একটা টিম করুন। হ্যাঁ, আমি আপনাদের প্রোগ্রাম দেব, কিন্তু তার আগে কিন্তু আমাকে একটা ডেমো দিতে হবে। আমার সামনেই একটা প্রোগ্রাম আছে, আপনারা সেখানেই আসুন না, সেখানে পারফর্ম করুন। আমি একটা কাজ করছি, আমি আপনাদের জন্য একটা 15 মিনিটের স্লট বার করছি। সেই 15 মিনিটের মধ্যে আপনারা একটা পারফর্ম করে দেখান। হ্যাঁ, আসলে আমাদের যে খুব প্রয়োজন আছে তা কিন্তু নয়। আমরা আমাদের ভালো লাগা থেকে এই ধরনের অনুষ্ঠান করে থাকি। খুব প্রফেশনাল আমরা সেটাও বলবো না, তবে সুযোগ পেলে যে ভালো করতে পারতাম না তেমনটা কিন্তু নয় ম্যাডাম। আমি তো না হয় সংসারের নানান চাপে পেরে উঠি না, তবে আমার পরিবারের তরফ থেকে কিন্তু কোনো রকম বাধা নেই। ওরা খুব সাপোর্ট করে। এই যে সুচরিতাদি কি ভালো গান গায়, অসাধারণ গান গায়। আর শিমুল যে ভীষণই ভালো নাচে সেটা তো আগেই আপনাকে বললাম, আমি অ্যাসিওর করতে পারি ও ভীষণ ভালো নাচ করে। আর এই যে আমাদের শীর্ষা, ও কিন্তু ভালো নাচ জানে, ও নানান রকম নাচ জানে, পাঞ্জাবি নাচ টাচ তো দারুণ করে। তো আমরা যদি সবাই মিলে একটা কোলাজ করে মিনিট 15-র একটা অনুষ্ঠান করি, হয় না? অবশ্যই করবেন। আমি আমার এডিএমকে আপনাদের সাথে পার্সোনালি যোগাযোগ রাখতে বলবো। আপনারা একটা কাজ করুন, আপনারা আপনাদের নাম্বার আমাকে দিন। আর হ্যাঁ, আপনিও কিন্তু আপনার হাজব্যান্ড আর আপনার দেওরের নাম্বার আমাকে অবশ্যই দিয়ে যাবেন। আমি ইমিডিয়েটলি ওনাদেরকে ডেকে পাঠাচ্ছি। আপনাকে একটা কথা বলি, বাড়িতে আপত্তি আছে বলে আমি নিজের কোনো গুণ প্রতিভা লোকদের সামনে আনবো না, এটা করবেন না। আমি মেনে নিয়েছিলাম এটা, কিন্তু এখন আর মানবো না। আমি নিশ্চয়ই করব। তবে ম্যাডাম, আরেকটা রিকোয়েস্ট আছে। বলছি আমার ননদ, সে না খুব ভালো গান গাইতে পারে, ইনবর্ন ট্যালেন্ট। বলছি তাকে যদি নিয়ে আসি, ওনার গান যদি একটু শোনেন, একবার একটু দেখবেন। আপনি ওই বাড়ি থেকে এত অত্যাচার পান, এখনো ননদের জন্য লড়াই করছেন? ননদকে যে শুধু ননদ বলে দেখি না, ও ননদ হয়েছে বলে ওর তো কোনো অপরাধ হয়নি। ও আমার যেমন ননদ, তেমন তো একটা মেয়ে, এক অসহায় মেয়ে। ওরও তো কেউ নেই। ওর মা চলে গেল, ওর কে থাকবে? ওর ভাইরাও অত ভালো নয় যে ওকে দেখে রাখবে।
যদি নিজের পায়ে দাঁড়াতে পারে। আর জানেন তো ওর না খুব বিয়ের শখ। আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওর জন্য ছেলে দেখব, ওকে বিয়ে দেব, কিন্তু আমি সত্যিই জানি না বাস্তবে এরকম কোনো ছেলে আছে কিনা যে ওকে বিয়ে করতে চায়। সুস্থ মেয়েদের বিয়ে করে এই ছেলেরা এত অত্যাচার করে, আর ওরকম একটা অসুস্থ মেয়েকে বিয়ে করে তবে অন্যরকমও তো মানুষ হয়। আমি কি চাই জানেন? ওর গুণে মানুষ আকৃষ্ট হোক। যদি ওকে আমরা আমাদের টিমে নিতে চাই, আপনার কোনো আপত্তি হবে না তো? 15 মিনিটের স্লটে আপনারা করুন না যা করবেন। আমার যদি মনে হয় যে সেটা প্রেজেন্টেবল, আমি অন্য কোথাও রেকমেন্ড করতে পারবো, আমি নিশ্চয়ই করব। ম্যাডাম, আপনার কাছে এসে না সত্যি মনে জোর পেলাম। সত্যি ম্যাডাম, আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারে বসে আপনি একটা মেয়ে হয়ে আমাদের গোটা জেলাটাকে শাসন করছেন। ভাবলেই গর্ব হয়, আপনাকে দেখলেই গর্ব হয়। আপনি জানেন তো আমাদের মতো মেয়েদের কিন্তু লড়াইয়ের মুখ। আমরা যা পারি না আপনি সেটাই করে দেখাচ্ছেন। আপনার মতো লড়কিরা যত বেশি হবে তত বেশি অত্যাচার কমবে। আমার পথটাও যে খুব মসৃণ ছিল তা কিন্তু নয়, তবে আমি কোনোদিনও কম্প্রোমাইজ করিনি। লড়াইয়ের মাঠ ছেড়ে আমি কোনো দিনও পালাইনি। এই যে কর্মক্ষেত্রে এসেছি, এখানেও যে সব কিছু ভীষণ মসৃণ তা কিন্তু নয়। কিন্তু কি বলুন তো, এখন হাতে অনেকটা ক্ষমতা আছে, আর ক্ষমতাকে না সবাই ভয় পায়। আর বুদ্ধি, ক্ষমতা আর বুদ্ধি এই দুটোকে সব সময় ব্যালেন্স করে চলতে হয়। এখন তো সারা পৃথিবী জুড়ে মেয়েরা কাঁপিয়ে দিচ্ছে। কোন ফিল্ডে মেয়েরা এগিয়ে নেই বলুন তো? প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী, বড় বড় গবেষক, প্রফেসর, শিল্পী, এমনকি বিমান চালক, সবই তো মহিলারা করছে। অসুবিধাটা কোথায়? একটা মেয়ে যদি মনে করে না যে মেয়ের খোলস ছেড়ে মানুষের খোলস নিয়ে বাইরে বেরোবে, তাতে কিন্তু তার কোনো অসুবিধা হয় না। এই যে মিডিয়াতে যে সমস্ত মেয়েরা কাজ করে, তাদের লাইফে কতটা ঝুঁকি থাকে বলুন তো? যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন দিকে মেয়েরা নেই বলুন তো? মেয়েরা সব দিকে আছে, কত বড় বড় কাজ করছে, দেশকে কত সম্মান এনে দিচ্ছে। এই যে প্লেয়াররা, কার কথা বাদ দিয়ে কার কথা বলবো? অতএব আমি এমন কিছু বেশি করছি না। আপনারাও পারবেন। সংসারে তো চাপ থাকবেই, সংসারে লড়াই থাকবেই, তারপরে নিজের আইডেন্টিটিটা ভুলে যাব? নিজের আইডেন্টিটিটা কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। সংসার তো থাকবেই, সংসার তো আমারও আছে, তারপরে নিজের পরিচয় থাকবে না? আমার আইডেন্টিটি শুধুমাত্র সংসারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা কি মেনে নেওয়া যায়? আপনাদের মধ্যে কত এনার্জি আছে, কত গুণ আছে, সেগুলো তো আসলে সমাজেরই সম্পদ। তাই নতুন করে কিছু করার কথা ভাবুন। আমি আছি আপনাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি ডিএম অফিস থেকে এসেছি। ডিএম অফিস থেকে? কিন্তু কি ব্যাপার? আপনাদের একটা চিঠি আছে। ডিএম ম্যাডাম একবার ডিএম অফিসে আপনাদের ডেকেছেন। নিন, এখানে একটা সই করে দিন। আমাদেরকে দেখা করতে বলেছেন, কিন্তু কেন? দেখুন, আমি তো জানি না আপনারা কে পরাগ ব্যানার্জি বা কে পলাশ ব্যানার্জি। যদি ওনারা বাড়িতে থাকেন তাহলে ম্যাডামের সাথে দেখা করতে বলবেন। আপনি কে? আমি পরাগ ব্যানার্জি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ঠিক আছে। কি কারণে উনি ডেকেছেন সেটা বুঝতে পারছি। সেটা আমি বলতে পারবো না, আপনারা গিয়ে একটু দেখা করবেন। প্লিজ নিন, সই করে দিন। থ্যাংক ইউ। কিরে দাদা, কি হয়েছে? ডিএম অফিস থেকে আমাদের ডেকে পাঠিয়েছে। ডিএম অফিস? হঠাৎ ডিএম অফিস থেকে মানে?
ভুলে গেলি? কালকে একজন এই বাড়ি থেকে গেছিল না ডিএম অফিসে? এই যে তার ফলাফল। বলি এই কি হয়েছে রে? কি হয়েছে দেখি? কি হয়েছে দে তো। কি হয়েছে জিজ্ঞেস করছো না? এই যে উনি তোমাকে 30,000 টাকা যখন দিয়েছিল তখন তো গলে গেছিলে, মাথায় তুলেছো তো, এখন মাথায় তুলে আমাদের সর্বনাশটা করো। এই কি সর্বনাশ করলুম রে আমি তোদের? হ্যাঁ কি করেছি তাকে আমি এভাবে বলছিস? বুঝতে পারছো না তো কিছু? এই চিঠিটা দেখো, ডিএম অফিস থেকে চিঠি এসেছে। ডিএম চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছেন, আমাদের দেখা করতে বলেছেন। ও গেছিল তো ডিএম অফিসে, ডেফিনেটলি গেছিল, সেই জন্য চিঠিটা এসেছে। ধনে প্রাণে শেষ করবে আমাদের, ধনে প্রাণে শেষ করবে। মা, বাড়াবাড়ির কিন্তু একটা সীমা থাকে। হ্যাঁ, আমি এই বাড়াবাড়ি সহ্য করব না, এটা আমি তোমায় বলে দিচ্ছি। আমাদের সবাইকে কি উৎখাত করে ছাড়বে নাকি? আচ্ছা, আমার সঙ্গে ওর কিসের সম্পর্ক বলো তো যে আমার নামে চিঠি এসেছে? আমি কে? ভয় পাচ্ছ কেন পলাশ? পুলিশের কাছে যেগুলো বলে ছাড় পেয়েছিলে সেগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবে। আর আমি তো বলেইছিলাম, আমি যদি সাহায্য না পাই তাহলে যেখান থেকে সাহায্য পাবো আমি সেখানেই যাব। আমি তো প্রথমে লোকাল পুলিশের কাছে গিয়েছিলাম, আসার পর তোমরা তাকে বুঝিয়েছো, তাই তার থেকে আমি কোনো সাহায্য পাইনি। তাই বাধ্য হয়ে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিলাম। দেখো, আমি না কিছু গোপন করিনি, আমার যা বলার আমি বলে এসেছি, তোমাদের যা বলার তোমরা বলে এসো। ঠিক বলছিস তুই, একদম ঠিক করে বলছিস শিমুল। এইবার তুমি বুঝবে মজা, এমন দেবে না তখন তুমি বুঝবে। কি বললি তুই? কি বললি বল, কি বললি বল। মারলি কেন? বলি মারলি কেন? মারলি কেন তুই? তোর বড় দিদি হয় না, কেন মারলি? বাহ 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 বাহ। আর তোমার মেয়ে যে কাণ্ডখানা করলো সেটা তুমি দেখতে পেলে না মা? ওকে না একেবারে বাড়ি থেকে দূর করে দেবো, আমি বলে দিলাম। আমি একবারে বলে দিচ্ছি মা, তুমি আর কতদিন একবার চোখটা বোঝো, তারপর দেখবে এই মেয়ের কি গতি হয়। তুমি দেখো। আমি তো তোমাকে বলেইছি মা, কেউ দেখবে না তোমার মেয়েকে। তুমি যদি ভেবে থাকো তোমার বড় ছেলে তোমার মেয়েকে দেখবে, তুমি খুব ভুল ভাবছো। তোমার বড় ছেলেও দেখবে না। থামো তোমরা, থামো সব। ভালো করে জানি যে আমার মেয়েকে কেউ দেখবে না, কেউ নেই। কিন্তু তুমি বাবা বলে তুমি এমন কীর্তিখানা করতে গেলে কেন? কেন গেলে? ওই ডেম নাকে তার কাছে তোমার যাবার কি দরকার ছিল শুনি? আমি তো আগেই বলেছিলাম আমি যাব। পুলিশ যদি আমাকে সাহায্য করতো তাহলে আমাকে যেতে হতো না। পুলিশ সাহায্য করেনি তাই আমি যেতে হয়েছে। আর মা, তুমি কি মনে করেছো তোমার ছেলেরা আমাকে অত্যাচার করবে আর সেটা আমি সহ্য করে নেব? না মা, আমি কিন্তু তোমাকে আগের দিনই বলেছিলাম আমি যাব, আর আমার যা যা করণীয় আমি তাই করব। করোগে, তোমার যা যা করণীয় আছে করোগে, যাও নিজের বাপের বাড়ি গিয়ে করোগে। এখানে কেন? আশ্চর্য কথা তো। হ্যাঁ, তুমি এখানেই থাকবে, আমাদেরই ঘরে থাকবে, আমার ছেলেদেরই খাবে, তাদেরই পড়বে, তাদেরই বুকে বসে দাঁড়িয়ে ওপরাবে। ও কি কথা? আমি এমনি এমনি খাচ্ছি না, আমি নিজের অধিকারে খাচ্ছি। আর অধিকার? এই কিসের অধিকার রে? কিসের অধিকার? লজ্জা করে না? আমার বাড়িতে থেকে আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আবার নিজের অধিকারের কথা বলছিস? ও, আমাকে বাঁশ দেওয়াটা বুঝি তোর অধিকারের মধ্যে পড়ে? বাহ 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 বাহ, টিচার তুমি, হ্যাঁ স্কুল শিক্ষক, এদিকে নিজের বউকে তুই তুকারি করছে, লজ্জা করে না? না শিখতে হবে তো, তোর কাছ থেকে শিখতে হবে সব আমাকে এখন। না কি গুড়গুড়োদার ছেলে, কি গুড়োদার ছেলে, বউকে তুই তরকারি করে কথা কয়। এই ছেলের জন্য তুই আবার চালিচি করছিস, চালিচি? বেশ, ওকে পুলিশে দেখেছে, দেখ আজকে যাবে, আজকেই ওকে ছেলে পুড়ে দেবে। আমার গায়ে হাত তুলেছে না তোর ভাই, তোর গুড়োদার ভাই আমার গায়ে হাত তুলেছে না, তোদের দুটোকেই আজকে জেলে দেবে। আমি বললাম, আমি অভিশাপ দিচ্ছি, জেলে দেবে। আমার মামে মেরেছে, আমার কোথায় লেগেছে। মা, তুমি কি চাইছো বলো তো? তুমি কি চাইছো? আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তুমি কি সেটাই চাইছো? না না, আমার তো আর মাত্র কয়েকদিন পরেই বিয়ে, আর তার আগে যে এইসব অশান্তিগুলো করছে তুমি তাকেই অ্যালাউ করছো। কি করছি? কি করছি? কি এলাও করছি? কি এলাও করছি? এই কি এলাওটা করছিটা কি আমি? হ্যাঁ, শুনলি না?
আমি তো তার মুখের সামনে বললুম যে সে এটা ঠিক করে নে, তাইলে? তাই তো, তাই তো বলে যাবে একদিকে, একদিকে বলে যাবে আবার পাশাপাশি ওকে প্রশ্রয় দিয়ে যাবে। হ্যাঁ, এই যে ছাদে গিয়ে আবার নাকি ঘুড়ি ওড়ালে একসঙ্গে, হ্যাঁ কি দরকার ছিল ছাদে গিয়ে ঘুড়ি ওড়ানোর? তোমার তো উচিত ছিল ছাদে গিয়ে ওকে চুলের মুঠি ধরে নিচে নামিয়ে আনা, তা নয় ছাদে গিয়ে আবার ঘুড়ি ওড়ালেন একসঙ্গে। বাহ, তাই নাকি? আমি প্রশ্রয় দিচ্ছি? হ্যাঁ, বলি ছাদে উঠে ঘুড়িটা উড়িয়েছে, তাতে কি অপরাধ করেছে? হ্যাঁ, ছাদে উঠে ঘুড়ি ওড়ানোটা কি অপরাধ নাকি? তাতে চুলের মুঠি ধরে নামিয়ে আনতে হবে, ও কি কথা? ছি 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 ছি, ঘুড়ি উড়িয়েছে কেন? আরে বেশ করেছে, ঘুড়ি উড়িয়েছে। পাড়ার বউয়ের ছাতে ঘুড়ি ওড়াচ্ছিল, ও উড়িয়েছে, ও ছিল সেখানে, ও উড়িয়েছে। আমিও তো উড়িয়েছি। আমি ছোটবেলায় ঘুড়ি ওড়াতে পারতুম, ভালো ঘুড়ি ওড়াতুম। আজ দেখে আমার মনে পড়েছে আমিও উড়িয়েছি, তাতে হয়েছেটা কি? কি হয়েছে? তাই তো, তাই তো মা, সেই জন্যই না ও প্রশ্রয়টা পাচ্ছে, সেই জন্যই সাহসটা পাচ্ছে ও। দাও দাও দাও, আরো তোল্লাই দাও, আরো মাথায় তোলো। এই যে আমাকে না কাউকে তোল্লাই দিতে হয় না, আমি নিজেই তোল্লাইটা নিয়ে নিই, সেটা এতদিনও আমাকে দেখে তুমি বোঝোনি। আর শোনো, তোমাদের কারোর কাছ থেকে না আমি কিছু চাই না, আমার কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, চিরদিন আমি এই বাড়িতে হয়তো থাকবো না। হ্যাঁ তাই তো, চলেই তো যাবে। একজন ওয়েট করছে না, বয়ফ্রেন্ড ওয়েট করছেন তো।